রাজনীতি একটা মঞ্চ। এই মঞ্চে যারা অভিনয় করেন তাদের মুখোশের আড়ালে আসল চেহারাটা চেনা যায় না। আজকে আমি আপনাদের এমন দুটো চরিত্রের গল্প বলবো যাদের জীবন দিয়ে সত্যটা পরিষ্কার বোঝা যায়। প্রথম নামটা খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি ছিলেন রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সে সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের শত্রু। খোদ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দলের ভারী ওজনের নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলে আখ্যায়িত করেছিলেন। টকশোতে, সংবাদ সম্মেলনে, সোশ্যাল মিডিয়ায় সর্বত্র একটাই সুর ছিল, এই লোক দেশের স্বার্থ একেবারে বিকিয়ে দিচ্ছে। এবার আসি ঠিক দ্বিতীয় প্রেক্ষাপটে। বিটা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এর চেয়ারম্যান আশিকুর রহমান। এই মানুষটার অপরাধ কি ছিল জানেন? তিনি ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরতেন। একজন সরকারি কর্মকর্তা দেশের জন্য বিদেশি বিনিয়োগ আনতে চেষ্টা করছেন, এটাকে কি বলা হয় জানেন? হকার। হ্যাঁ, বিএনপি কর্মী সমর্থকরা তাকে রাস্তায় হকারের সাথেই তুলনা করতেন, যেন বিনিয়োগ আনাটা একটা লজ্জার কাজ। কিন্তু এবার একটু থামুন, গভীর একটা নিঃশ্বাস নিন, কারণ এই গল্পের পরের অধ্যায়টা পড়লে আপনি হয়তো নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না। সেই খলিলুর রহমান, যাকে বিদেশি দালাল বলা হয়, তিনি আজ বিএনপি সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে ক্ষমতাধর এবং প্রভাবশালী মন্ত্রী। শুধু মন্ত্রী না, বলা হচ্ছে তিনি এই মুহূর্তে সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের মূল স্থপতি। জাতিসংঘের বিশেষ দায়িত্বে তার ভূমিকা বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে এমন একটা জায়গা করে দিয়েছে যা আগে কখনোই ছিল না। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় চোখ নামিয়ে কথা বলতো, সে বাংলাদেশ আজ সমানে সমানে দাঁড়িয়ে কথা বলছে। এই সাহসের পেছনে খলিলুর রহমানের কূটনৈতিক দক্ষতার অবদান সত্যি একেবারে অনস্বীকার্য। আর সেই হকার আশিকুর রহমান, তিনি আজও ঠিক একই পদে আছেন, বিরাট চেয়ারম্যান। বিএনপি সরকারের অধীনেই কাজ করছেন। যে কাজটা একসময় উপহাস করা হয়েছিল, সে কাজটাই এখন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ। শুনতে অনেক অদ্ভুত লাগছে, তাই না? রাজনীতির মঞ্চে গতকালের ভিলেন আজকের হিরো, গতকালের শত্রু আজকের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্মম এবং সবচেয়ে বাস্তব সত্য। মুখে যা বলা হয়, অন্তরে সবসময় সেটা থাকে না। কিন্তু আসল বোমাটা এখনও ফাটেনি, সেটা ফাটতে এখন যাচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই নির্বাচন করবেন জাতীয় সংসদের সদস্য। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায়ের সংকেত পাওয়ার পর থেকেই পুরো দেশে একটাই প্রশ্ন, বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন? নাম তো অনেকেরই উঠছে, কিন্তু এখানে একটা মারাত্মক জটিলতা আছে। বিএনপির অভ্যন্তরে এই মুহূর্তে যে দলাদলি এবং গ্রুপিং চলছে, সেটা প্রায় যুদ্ধক্ষেত্রের মতো। এক এক গ্রুপ এক একজনকে চাইছে, প্রত্যেকের নিজস্ব হিসাব নিকাশ আছে। আর এই কারণেই বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা অত্যন্ত চতুর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তিনি নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাইছেন না। তার পরিকল্পনা দলের বাইরে থেকে নিরপেক্ষ, সর্বজনগ্রাহ্য এমন কাউকে বঙ্গভবনে বসানো, যাকে নিয়ে দলের ভেতরে কোনো কোন্দল হবে না, আবার বাহিরেও কোনো বিতর্ক উঠবে না। আর ঠিক এখানেই একটা নাম ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে ঢাকার রাজনৈতিক অলিগলিতে। কেউ জোরে বলছেন না, কিন্তু প্রায় সবাই জানেন। সে নামটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার একটু দাঁড়ান, আসল সত্য ঠিক এখানেই শেষ। এই গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটাই এখানে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, ক্ষুদ্র ঋণের জনক, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। এই মানুষটাকে নিয়েও কিন্তু বিএনপির নেতাকর্মীরা একসময় তীব্র সমালোচনা করেছেন। শুধু সমালোচনা না, বিএনপির আমলেই তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। সেদিন তাকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। আর আজ সে একই রাজনৈতিক দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসাতে চাইছে। খলিলুর রহমানের গল্প, আশিকুর রহমানের গল্প, এগুলো যদি ট্রেলার হয়, তাহলে ডক্টর ইউনূসের গল্পটা হলো পুরো সিনেমা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় একটা রাজনৈতিক মহল খুব জোরে সোরে প্রচার চালাচ্ছিল যে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার পরপরই দেশে ছেড়ে চলে যাবেন। সোশ্যাল মিডিয়ায় গুজবের বন্যা বয়ে গেছে। কেউ কেউ দাবি করেছে তার বিমানের টিকিটও কাটা হয়েছে। একটা পুরো ন্যারেটিভ তৈরি হয়েছিল, এই মানুষটা পালিয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো তিনি পালাননি। প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা কথা বলেছেন যেটা সব গুজবের মুখে তালা লাগিয়ে দিয়েছে। তিনি বললেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তিনি জানিয়ে দিলেন গুলশানের নিজের বাড়িতেই তিনি থাকছেন, কোথাও যাচ্ছেন না। এই একটা বাক্য পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিল। তাকে নিয়ে শুরু হলো নতুন হিসাব নিকাশ।
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি তিনি প্রথম এই বিস্ফোরক তথ্যটা জনসম্মুখে আনলেন। জানালেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর জন্য সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে, আর সেই প্রস্তাবটা এসেছে বর্তমান ক্ষমতাসীন দল একদম বিএনপির পক্ষ থেকেই। খবরটা যখন ছড়ালো তখন অনেকেই হতবম্ব, কিন্তু রাজনীতিতে স্মৃতি ক্ষণস্থায়ী, স্বার্থ চিরস্থায়ী। প্রশ্ন হলো, বিএনপি কেন এত মরিয়া হয়ে ডক্টর ইউনূসকে বসাতে চাইছেন? শুধুই সম্মান, নাকি এর পেছনে অন্য কৌশল রয়েছে? উত্তরটা বুঝতে হলে আমাদের কয়েক স্তরে ভাবতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী। তিনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন, আন্তর্জাতিক মহলে বিএনপি সরকারের গ্রহণযোগ্যতা এমন একটা উচ্চতায় পৌঁছাবে যেটা অন্য কোনো উপায়ে সম্ভব না। এই মুহূর্তে বাংলাদেশের গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতি মেরুদণ্ড, সেটা ইউরোপ আর আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। সেসব দেশের নীতি নির্ধারকদের সাথে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা কোনো কূটনৈতিকের পক্ষে তৈরি করতে দশকও লাগতে পারে। বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত যোগাযোগ আছে, সেটা অমূল্য। বিদেশি বিনিয়োগকারীরা কোথায় টাকা ঢালবেন সেটা নির্ভর করে আস্থার উপর। একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি বিশ্বব্যাপী পরিচিত এবং শ্রদ্ধেয় কেউ হন, তাহলে সেই অবস্থার ভিত্তিটা এমনিতেই তৈরি হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আনার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে আন্তর্জাতিক পর্যায়ে একজন পরিচিত মুখ লাগবে। আর এই মুহূর্তে ডক্টর ইউনূস ছাড়া আর কে আছে? আরেকটা বিষয়, বিএনপি সরকার এই মুহূর্তে ভূ রাজনৈতিকভাবে একটা ঝুঁকিপূর্ণ পথে আছে। ভারতকে দূরে সরিয়ে চীন, পাকিস্তান আর তুরস্ক বলয়ের দিকে ছড়ছে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ যে সংস্কারের আকাঙ্ক্ষা করেছে, সেটাকে জীবিত রাখতেও ডক্টর ইউনূসের মতোই ব্যক্তিত্ব দরকার। প্রবাসী বাংলাদেশিদের কথাও ভাবুন, সেখানেও তাকে দরকার। কিন্তু একটু থামুন, গল্পটা যতটা সুন্দর, বাস্তবতাটা ততটা সরল না। বিএনপির ভেতরে সবাই কি সিদ্ধান্তে একমত? একদমই না। একটা অংশ চাচ্ছে, অন্য অংশ চাচ্ছে না। আরেকটা চাপ আসছে ভিন্ন দিক থেকে, বাংলাদেশের বড় বড় কর্পোরেট সেক্টরগুলো থেকে। তাহলে তারেক রহমান কি সমস্ত চাপ সামলে শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে বসানোটাই তারেক রহমানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে? নাকি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, কর্পোরেট লবিং আর ক্ষমতা লোভ শেষ পর্যন্ত এই স্বপ্নটাকেও গিলে খাবে? আপনার কি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সত্যি রাষ্ট্রপতি করা উচিত, নাকি এটা বিএনপির আরেকটা রাজনৈতিক খেলা? কমেন্টে জানান আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ বাংলাদেশের রাজনীতির পরিবর্তী বড় ভূমিকম্পের খবর সবার আগে পাবেন একদম এখানে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।